আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। টানা ক্ষমতায় থাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে, এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান। দুর্নীতি যেই করুক না কেন জিরো টলারেন্স সরকার, বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মুক্তি এখন বিএনপির একমাত্র লক্ষ্য, মন্তব্য মির্জা ফখরুলের। খাগড়াছড়ির গহীন পাহাড়ে হেলিকপ্টার নিয়ে ডিবির অভিযান, এমপি আনার হত্যার 2 আসামি গ্রেফতার, গ্যাসবাবুর 3 মোবাইল উদ্ধারে ঝিনাইদহে তল্লাশি। বগুড়া জেলা কারাগার থেকে ছাদ ফুটো করে পালিয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে আবারও গ্রেফতার করেছে পুলিশ, তদন্ত কমিটি গঠন। এবং অনলাইনে শত শত তরুণীকে ফাঁদে ফেলে দেহ ব্যবসার মধ্যে বাধ্য করে শত কোটি টাকা আয়, মেডিকেল শিক্ষার্থী সহ চক্রের সদস্যদের গ্রেফতার করেছে সিআইডি। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। জনসাধারণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই নির্দেশ দেন। সকলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও দেশ আক্রান্ত হলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান সহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় গঠিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ 1986 সালে গঠিত রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী হয়ে উঠেছে অকৃত্রিম বিশ্বস্ত ফোর্স। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনী প্রেষণে নিযুক্ত চৌকস সদস্যদের সমন্বয়ে গঠিত এই বাহিনীর 38তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ রাজনীতির বড় শক্তি জনগণ থেকে বিচ্ছিন্ন না করেই নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। আমি যখন সরকারে ছিলাম না, এই আমার দেশ পার্টির লোক বা আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, এরাই তো আমার পাশে ছিল। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশ্বাস দেন সরকার প্রধান। আমরা দেশে বিদেশে একটা মর্যাদা নিয়ে চলছি, আর এই মর্যাদাটাই আমাদের ধরে রাখতে হবে। একদিকে যেমন আর্থসামাজিক উন্নয়ন, অপরদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে সারা বিশ্বে একটা মর্যাদার সাথে যারা যেন মাথা উঁচু করে বিশ্বে চলতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহতে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন সরকার প্রধান। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। পরিবর্তনের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশের অগ্রযাত্রায় সামিল হবার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন আমাদের স্মার্ট বাংলাদেশ করতে হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক তৎপরতা ও আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে তথ্য জানান প্রধানমন্ত্রী। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। শেখ হাসিনা বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা সহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কিছু আইনগত জটিলতা রয়েছে, তবে সব আইনি প্রক্রিয়া নিরসন করে তারেককে দেশে ফিরিয়ে এনে সাজার মুখোমুখি করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। এই উদ্দেশ্যে জোর কূটনৈতিক তৎপরতা ও আইনি কার্যক্রম একই সঙ্গে চলমান রয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি সব সেক্টরে আছে, তবে দুর্নীতি যেই করুক না কেন সরকার জিরো টলারেন্স। সকালে বিদেশ ফেরত যাত্রীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের সুবিধা দিতে এই বাস সার্ভিস চালু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে বিআরটিসির 2টি বাস চলবে, পরে আরো 2টি যুক্ত হবে। দুর্নীতি যেই করুক, এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি, করবে। যে কোনো সময় খালেদা জিয়ার জীবনহানি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বেগম জিয়া নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দিতে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে কয়েকটি কর্মসূচি ঘোষণা দেন বিএনপি মহাসচিব। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, এই মুক্তির আন্দোলনকে আরো বেগবান করা হবে, এবং এই মুক্তির আন্দোলন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপামর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার 2 আসামি ফয়সাল ও মুস্তাফিজ ছদ্মবেশে পাহাড়ের একটি মন্দিরে অবস্থান করে আসছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সন্ধ্যায় 2 আসামিকে নিয়ে হেলিকপ্টার যোগে 300 ফিটের পূর্বাঞ্চলে 18 নম্বর সেক্টরে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারে অবতরণের পর সাংবাদিকদের তিনি একথা জানান। হারুনুর রশিদ বলেন, গ্রেপ্তার শিমুল ভূঁইয়ার সঙ্গে থেকে ফয়সাল, মুস্তাফিজ ও জিহাদ কিলিং মিশনে অংশ নেন। মূল ঘাতক ছিলেন শিমুল ভূঁইয়া। বিভিন্ন জায়গায় পলাতক 2 আসামির অবস্থানের তথ্য পাচ্ছিলাম। অবশেষে মঙ্গলবার জানতে পারি তারা চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ে রয়েছেন। ফয়সাল ও মুস্তাফিজ নাম পরিবর্তন করে পলাশ দাস ও শিমুল রায়ের নাম ধারণ করে ছদ্মবেশে সীতাকুণ্ডের পাথাল কালী মন্দিরে 23 দিন ছিলেন বলেও জানান হারুন। মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনকে গ্রেপ্তার করাই এখন মূল টার্গেট বলে জানান ডিবি কর্মকর্তা হারুন। নাম ধারণ করছে, একজন হলো পলাশ, আরেকজন হলো শিমুল, পলাশ রায়, শিমুল রায়। এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে, আর রাতে বলে ঘুম, মানে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর ব্যবহৃত 3টি মোবাইল ফোন উদ্ধারের অভিযান চালানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ সহ ডিবির একটি টিম। বুধবার দুপুর 12টার দিকে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে ঝিনাইদহে আসেন তিনি। এরপর ঝিনাইদহ কারাগার থেকে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে একটি পুকুর থেকে মোবাইল উদ্ধার অভিযান শুরু হয়। নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, 3টি মোবাইল ফেলেছেন, তা যেন দেখানো হয়। বগুড়া জেলা কারাগার থেকে ছাদ ফুটো করে পালিয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে আবারও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি জানান, পালিয়ে যাওয়া 4 জনই বিভিন্ন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। সকাল 10:15টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, আসামিরা তাদের ব্যবহার করা বিছানার চাদরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে সুযোগ মতো কারাগারের ছাদ ফুটো করে বাইরে বের হয়। এরপর কারাগারের সীমানা প্রাচীর টপকে মঙ্গলবার মধ্যরাতে তারা পালিয়ে যায়। সুদীপ কুমার চক্রবর্তী জানান, এই ঘটনায় মামলা হবে, পরে তাদের ফের আদালতে তোলা হবে। এই ঘটনার তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। নদীর পাড়ে অবস্থিত এর পাশে একটি ব্রিজ, এবং ব্রিজের ওই পারে নদীর ওই পারে যে চাষিবাজার নামক এলাকা থেকে আমাদের সদর ফাঁড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল, এবং সেখান থেকে তারা সেই যে 4 জন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয়।
দীর্ঘদিন ধরে শত শত তরুণীকে লোভনীয় চাকুরি এবং মডেলিংয়ের ফাঁদে ফেলে অনলাইন দেহ ব্যবসায় বাধ্য ও পর্নোগ্রাফির ভিডিও করার অভিযোগ মেডিকেল শিক্ষার্থী সহ 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাইবার সেন্টার। সুনির্দিষ্ট অভিযোগ ও দীর্ঘ অনুসন্ধানের পর চক্রটিকে শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এসব তথ্য জানান। মঙ্গলবার রাজধানী ঢাকা, সাতক্ষীরা, চাঁদপুর ও যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরি ও তরুণীদের ব্ল্যাকমেলে ব্যবহৃত 12টি মোবাইল ফোন, 20টি সিম কার্ড, 1টি ল্যাপটপ এবং আয়ের টাকা লেনদেনে ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই জব্দ করা হয়েছে। যেমন অনেক সময় বলা হয় তাদের যে আন্ডারগার্মেন্টসের অ্যাড দিতে হবে, তো এইগুলি যখন বলা হয় অনেকে যারা নিতান্ত গরিব তারা কিন্তু এই বিপদে পা দিয়ে ফেলে। তাদের যখন যেরকম সহায়তা প্রয়োজন, ড্রেসের প্রয়োজন বা কোনো গিফটের প্রয়োজন, এগুলি তারা সরবরাহ করে। বর্তমানে দেশে সিন্ডিকেটের কোনো কার্যকারিতা নেই বলে দাবি করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে এ দাবি করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, কেউ কারসাজি করে নিত্যপণ্যের মজুদ বা দাম বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারে নিত্যপণ্যের সরবরাহ যথেষ্ট রয়েছে দাবি করে তিনি বলেন, সরকারের চেষ্টা বাজারে সাপ্লাই চেইন ঠিক রাখা, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রণ চলে না যায়। সার্বিকভাবে গ্রামের মানুষের তুলনায় শহরের ফিক্সড আয়ের মানুষ অর্থনৈতিকভাবে চাপে আছে বলেও মন্তব্য করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আমার ইচ্ছা ছিল যে এই শব্দটা জুন মাসের পরে আর থাকবে না। আসলে এই শব্দটা নাই, এই শব্দের কোনো কার্যকারিতাও নাই। কোনো রকম কারসাজি করে মানে কেউ বাজারকেই করবে আর আমরা দর্শকের ভূমিকায় থাকবো, ব্লেম করব যে আমি নাই, এইরকম কিন্তু আমি দায়িত্ব নিয়েই বলছিলাম। এই অসহায়ত্ব আমি গত 4-5 মাসে প্রকাশ করিনি, আগামীতেও ইনশাল্লাহ করব না। যদি কেউ মজুতদারি করতে চায় বা কেউ প্রাইসটাকে মানে যৌক্তিক পর্যায়ের বাইরে বাড়াতে চায়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটুও কার্পণ্য করব না আর কি। দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় গত 12 জুন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। সেই চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন 2 আসামির আইনজীবী জাফরুল হাসান শরীফ ও আইনজীবী মোহাম্মদ ইউসুফ আলী। আবেদনে চার্জ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে গত 12 জুন চার্জ গঠনের আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় 1-এ সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশে দুর্নীতি বিরোধী যে কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। বুধবার পেন্টাগনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জেনারেল আজিজের নিষেধাজ্ঞার বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্যাট রাইডার বলেন, মূলত বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে মজবুত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতিকে নিশ্চিত করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। দুই দেশের একই স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব বজায় রয়েছে। রাজধানী জুড়ে আজ মুষলধারে বৃষ্টি হয়েছে, সঙ্গে বজ্রপাত। সকাল 9টার দিকে শুরু হওয়া বৃষ্টি একটানা চলে দুপুর 11:45 পর্যন্ত। বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজ কিশোরগঞ্জের নিকলিতে 35 মিলিমিটার এবং নোয়াখালীতে 21 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে চলমান মৃদু তাপপ্রবাহের মধ্যে সারা দেশে ভারী বৃষ্টির আভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবারও দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। চলছে ইলিশের ভরা মৌসুম। দেশের দক্ষিণাঞ্চল থেকে প্রতিদিন চাঁদপুর ঘাটে আসছে ইলিশ। প্রতিদিন ঘাটে গড়ে 2 থেকে 300 মণ ইলিশ সরবরাহ হলেও রাজধানীর তুলনায় দাম বেশি দাবি ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, তেলের দাম সহ সমস্ত কিছুর দাম বেশি হওয়ায় মাছেরও দাম একটু বেশি। প্রতিনিধি মনোয়ার কাননের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল।
চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় 50টির বেশি মৎস্য আড়ত রয়েছে। ঈদের আগে মাছ ঘাটে সরবরাহ ছিল গড়ে 40 থেকে 50 মন। বর্তমানে প্রতিদিন ইলিশের সরবরাহ হচ্ছে 200 থেকে 300 মন। এবছর মাঝারি ও বড় সাইজের ইলিশের সংখ্যাই বেশি। সকাল 10টা থেকে রাত পর্যন্ত চলে কেনাবেচা ও প্যাকেজিং। বর্ষা মৌসুমে আরো বেশি ইলিশ পাওয়া যাবে মনে করেন জেলে ও ব্যবসায়ীরা। মাছের অনেক চাহিদা, লোকাল মাছের আমদানি খুবই কম। আশা করি মাছ আগামীতে বাড়বে, আমাদের দামও সীমিত হবে। মিঠা পানির ইলিশ হওয়ায় চাঁদপুরের ইলিশের চাহিদা দেশ জুড়ে। দেশের বিভিন্ন স্থান থেকে পদ্মা মেঘনার ইলিশ কিনতে আসা ব্যক্তিরা জানান, দেশের অন্যান্য স্থান থেকে এখানে দাম অনেকটা বেশি। আমাদের পেনিতে যে দাম এখানেও একই দাম। তারপরে এখানে আসছে যেহেতু পদ্মার ইলিশ, সিজন অনুপাতে অনেক বেশি দাম পড়ছে। আরতে তাজা ফ্রেশটা পাওয়া যায়, তো এই জন্য কিছু মাছ নিলাম। তবে অন্যান্য বছরের চেয়ে এবছর ইলিশের আমদানি কম হওয়ায় দাম বেশি বলে মনে করেন ব্যবসায়ীরা। সরবরাহ বাড়লে দাম কমবে বলেও মনে করেন তারা। বিগত 2 বছর যাবত ইলিশ মাছের আমদানি অনেক কম। গত বছরের তুলনায় কম ছিল। গত বছরের সাথে যদি আমরা এই বছর কম্পেয়ার করি, এই বছর গত বছরের তুলনায় অনেক কম। আজকেও দেখেন আপনারা মাছের পরিমাণ অনেক কম, এই কারণেই আসলে মাছের দাম বেশি। বর্তমানে চাঁদপুর ঘাটে 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ 1300 টাকা, 1 কেজি ওজনের ইলিশ 1700 টাকা এবং 1200 গ্রাম থেকে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা দরে। 2 কেজির উপরে ইলিশ প্রতি কেজি 3000 টাকা বিক্রি হচ্ছে। এই দাম সাধারণ ক্রয় সীমার বাইরে বলে মনে করেন ভোক্তারা। ইলিয়াস কমল, মাই টিভি। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সাঁড়াশি অভিযানে প্রতিদিনই আটক হচ্ছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। এসব অভিযানের ফলে দেশটিতে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কারণ এসব অভিযানে অবৈধ প্রবাসীদের সাথে বৈধ প্রবাসীদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হচ্ছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, অভিযানে আটক হলে হয়রানি সহ নানা ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে প্রবাসীদের। সদ্য আসা কলিং ভিসার কর্মীদেরকেও আটক করা হচ্ছে। এসব হয়রানি বন্ধে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে মালয়েশিয়াতে বৈধ ও অবৈধ মিলে প্রায় 1.5 মিলিয়ন বাংলাদেশি বসবাস করছেন। অন্যান্য প্রসঙ্গ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে 64 দলের অংশগ্রহণে প্রতিযোগিতা চলবে 3 জুলাই পর্যন্ত। বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস, নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতি সহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই টুর্নামেন্টের মাধ্যমে মাদক ও যৌতুক বাল্যবিবাহ রোধে সচেতনতা চালিয়ে যাচ্ছেন আয়োজকরা। আমি মনে করি ক্রীড়া সংস্কৃতি তার বিকাশের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের গঠনমূলক প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে পুরো বাংলাদেশে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে আরো বিস্তৃত করা, বঙ্গবন্ধুর আদর্শকে বিস্তৃত করা এবং আগামী দিনে স্মার্ট বাংলাদেশের চিন্তাকে বিস্তৃত করার মধ্য দিয়ে এই রাজনীতি, গঠনমূলক রাজনীতির মধ্যে ছাত্রলীগ আরো সম্পৃক্ত হবে। সংবাদ শেষ করব ভিন্ন এক খবর দিয়ে। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, বছরে 3.8 সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ। চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব বৃদ্ধি পেলে পৃথিবীর ঘূর্ণন গতি কমে আসবে, ফলে দিনের পরিধি বাড়বে, প্রভাব পড়বে নদী, সাগর ও মহাসাগরে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। হঠাৎ করে ধীর হয়ে যাচ্ছে পৃথিবীর গতি, একই সঙ্গে দীর্ঘ হচ্ছে দিন। তবে আগে বিষয়টি এমন ছিল না, যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি ছিল। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, চাঁদের সঙ্গে পৃথিবীর সম্পর্ক চিরকাল একই রকম নাও থাকতে পারে। বিজ্ঞানীরা উদ্ঘাটন করেছেন, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহটি ক্রমশ দূরে সরে যাচ্ছে, প্রতি বছর প্রায় 1.5 ইঞ্চি করে। এই ক্রমবর্ধমান দূরত্ব এখন কম বলে মনে হলেও এটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, এমনকি পৃথিবীর গতি আরও ধীর করে তুলবে। এর ফলে পৃথিবীর দিনের দৈর্ঘ্যও ক্রমাগত বড় হতে থাকবে। পৃথিবীর আহ্নিক গতিতে সার্বিক এ মন্দা চাঁদের মহাকর্ষীয় টানের কারণেও ঘটে। নাসার মতে, চাঁদকে দূরে ঠেলে দেওয়ার এই ক্ষমতা মূলত আসে পৃথিবীর মহাসাগরগুলো থেকে, যা মূলত চাঁদের মধ্যাকর্ষণের প্রতিক্রিয়ায় ফুলে ওঠে, আর একেই আমরা জোয়ার হিসেবে চিনি। পৃথিবীর মহাসাগরগুলো চাঁদের উপর নিজস্ব একটি মহাকর্ষীয় টান প্রয়োগ করে। এ মিথস্ক্রিয়ার ফলে পৃথিবীর পৃষ্ঠে ঘর্ষণ সৃষ্টি হয় ও এর ফলে পৃথিবীর ঘূর্ণন গতিও কমে আসে। আর এতে বিভিন্ন এমন শক্তি উৎপন্ন হয় যা চাঁদের কক্ষপথের উপরও প্রভাব ফেলে। এর ফলে চাঁদ পৃথিবী থেকে আরও দূরে সরে যায়। এছাড়া পৃথিবীর ঘূর্ণন গতি কমে যাওয়ার আরেকটি কারণ হতে পারে জলবায়ু পরিবর্তন।
ইউনিভার্সিটি অফ উইসকনসিন ম্যাডিসনের এক গবেষণা অনুসারে প্রায় 20 কোটি বছর পর পৃথিবীতে এক একটা দিন 25 ঘন্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে। যখন পৃথিবীর জন্ম হয় তখন মাত্র 5 ঘন্টায় ছিল একদিন, আর চাঁদ এভাবে দূরে সরে যেতে থাকলে 4.5 বিলিয়ন বছর পর 48 ঘন্টায় একদিন হবে পৃথিবীতে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। টানা ক্ষমতায় থাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে, এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান। দুর্নীতি যেই করুক না কেন জিরো টলারেন্সের সরকার, বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মুক্তিই এখন বিএনপির একমাত্র লক্ষ্য, মন্তব্য মির্জা ফখরুলের। খাগড়াছড়ির গহীন পাহাড়ে হেলিকপ্টার নিয়ে ডিবির অভিযান, এমপি আনার হত্যার 2 আসামি গ্রেপ্তার। গ্যাস বাবদ 3 মোবাইল উদ্ধারে ঝিনাইদহেও তল্লাশি। বগুড়া জেলা কারাগার থেকে ছাদফুটো করে পালিয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ, তদন্ত কমিটি গঠন। এবং অনলাইনে শত শত তরুণীকে ফাঁদে ফেলে দেহ ব্যবসার বাধ্য করে শত কোটি টাকা আয়, মেডিকেল শিক্ষার্থী সহ চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে সিআইডি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মহসিন শিকদার। আল্লাহ হাফেজ।